আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো, অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আজ আমরা কীভাবে চেনা যায় তার সম্পর্কে আজ আমরা জানবো। যদি আমরা চিনতে পারি কোনটা অ্যারোমেটিক যৌগ, তবে আমরা সহজে বুঝে যাব কোনটা অ্যালিফেটিক। অর্থাৎ যে যৌগটি অ্যারোমেটিক নয় তাই হচ্ছে কি অ্যালিফেটিক। তাহলে আমরা একটু এই অ্যারোমেটিক যৌগের কী কী বৈশিষ্ট্য রয়েছে, আমরা কী বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে এটি একটি অ্যারোমেটিক যৌগ তা আমরা জানবো। তো এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তবে আমরা অ্যারোমেটিক যৌগ চিনব, এবং যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে না তাই হচ্ছে অ্যালিফেটিক যৌগ। নাম্বার ওয়ান হচ্ছে কি অ্যারোমেটিক যৌগের নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে কি তারা হতে হবে চাক্রিক, সাইক্লিক যৌগ হতে হবে তারা। অবশ্যই অ্যারোমেটিক যৌগ হতে হলে সাইক্লিক যৌগ হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ বদ্ধশিকল থাকতে হবে তার মধ্যে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ এক অন্তর এক দ্বিবন্ধন থাকতে হবে, একটি পরপর দ্বিবন্ধন থাকতে হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। অ্যারোমেটিক যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে হাকেল তথ্য বা হাকেল নিয়ম। অর্থাৎ একটা অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন দুই ধরনের, একটি হচ্ছে লোকালাইজড, আরেকটি হচ্ছে ডিলোকালাইজড। লোকালাইজড হচ্ছে কি এটা অসঞ্চরণশীল, যেগুলো ইথিন বা ইথাইন এদের মধ্যে থাকে, অর্থাৎ এই পাই ইলেকট্রনগুলো মুভ করবে না। আর আরেকটি হচ্ছে কি সঞ্চরণশীল ইলেকট্রন, যেগুলোকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রনগুলো, যে পাই ইলেকট্রনগুলো দুটি কার্বনের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা এই বলের মধ্যে তারা ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। আসলে আমরা টেস্ট করি কিভাবে আমরা এই একটি অ্যারোমেটিক যৌগ নির্ধারণ করব। আমি এখানে একটা যৌগ দিলাম, এটি হচ্ছে একটি যৌগ। এই যৌগটি কি অ্যারোমেটিক হতে পারবে নাকি এটি অ্যালিফেটিক? আমাদের ফার্স্ট যে টেস্ট তা হচ্ছে চাক্রিক কিনা। তো নাম্বার ওয়ান হচ্ছে চাক্রিক, অর্থাৎ এক নাম্বার ফুলফিল হলো, সে হচ্ছে চাক্রিক। দুই নাম্বার হচ্ছে একান্তর দ্বিবন্ধন আছে কিনা। তাহলে এই যে একান্তর দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন আছে, তারপরটাতে নেই, তারপরটাতে আছে, আবার তারপরটাতে নেই, তার মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন বিদ্যমান। তাহলে এটা এই একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, এটাও টেস্টিফাই। এবার হচ্ছে থার্ড নিয়ম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে হাকেল নিয়ম। আচ্ছা, হাকেল তথ্য অনুসারে এটার মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান কিনা। এখানে কয়টা পাই ইলেকট্রন রয়েছে? একটা, দুইটা পাই ইলেকট্রন বিদ্যমান, দুইটা পাই বন্ধন বিদ্যমান। পাই ইলেকট্রন হচ্ছে দুটি করে, অর্থাৎ প্রতিটি পাই বন্ধনে দুটি করে ইলেকট্রন বিদ্যমান। তার মানে এখানে মোট পাই ইলেকট্রন হচ্ছে 2, 2, 4। তাহলে এখানে 4টি পাই ইলেকট্রন বিদ্যমান। আমরা যদি 4 = 4n+2 এটাকে যদি আমরা হিসাবে রাখি, তাহলে এখানে এটা হবে কত? 2, 4n = হাফ। তাহলে এখানে দেখা যাচ্ছে n এর মান পাওয়া গেল হাফ, কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি 4n+2-তে n এর মান হতে হবে 0, 1, 2, 3। যেহেতু এটি n এর মানটা পূর্ণ সংখ্যা আসেনি, তার মানে এটা 3 নাম্বার যে শর্ত সেটাতে সে কী করেছে? ফেল করেছে। তার মানে এটি অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে আমাদের যে এই তিনটা নিয়ম, এই তিনটা দিয়ে আমরা টেস্ট করব একটি যৌগ অ্যারোমেটিক কিনা। দেখা গেল এই তিনটি দিয়ে টেস্ট করলে এটি অ্যারোমেটিক যৌগ হচ্ছে না। এরপর আমরা দেখব এরপর আমরা আরেকটা যৌগ দেখি সেটা অ্যারোমেটিক কিনা। CH
CH এটি একটি যৌগ। আমরা দেখব এখন এটি অ্যারোমেটিক কিনা তা আমরা কিভাবে জানতে পারবো। নাম্বার 1 টেস্ট। নাম্বার 1 হচ্ছে কি চাক্রিক, এটা চাক্রিক। নাম্বার 1 টেস্টিফাই। নাম্বার 2 একান্তর দ্বিবন্ধন। তাহলে দেখা যাচ্ছে প্রথম একক বন্ধন, দ্বিবন্ধন, আবার একক, দ্বিবন্ধন, আবার একক, আবার 3, অর্থাৎ এখানে একটি অন্তর একটি দ্বিবন্ধন বিদ্যমান। তার মানে এটি দ্বিতীয়টাও শর্তটাও কী করলো, সে টেস্টিফাই করলো। এবার আসো আমরা 3 নাম্বারটা করি। সেটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। এখানে দ্বিবন্ধন কয়টা? 1টা 2টা 3টা। তার মানে হচ্ছে কি 3 দুগুণে 6টা দ্বিবন্ধন পাই ইলেকট্রন বিদ্যমান। তাহলে 6 4n+2, তার মানে 4n = 1। তার মানে n এর মান পাওয়া গেল পূর্ণ সংখ্যা। যেহেতু উক্ত যৌগে n এর মান পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, এই কারণে 3 নাম্বারটা যেহেতু এটা টেস্টিফাই করেছে, তার মানে এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ এটি কি আমরা অনেকে চিনি, এটা হচ্ছে বেনজিন। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে এবার এই যে 3টি শর্ত দিয়ে আমরা যে কোনো যৌগকে তা অ্যারোমেটিক কিনা তা আমরা বের করতে পারবো। আসলে আমরা আরও কয়েকটা যৌগ প্র্যাকটিস করি। এটি একটি যৌগ, এটা আমরা চিনি, এটার নাম হচ্ছে ন্যাপথলিন। এখন এই যৌগটি অ্যারোমেটিক কিনা। নাম্বার 1 এটা চাক্রিক প্রমাণিত। নাম্বার 1 সে টেস্টিফাই করলো। নাম্বার 2 একান্তর দ্বিবন্ধন। এই যে একান্তর, 1 অন্তর 1, 1 অন্তর 1, 1 অন্তর 1 এভাবে আসছে। তার মানে সেটা 2 নম্বরটা কী করলো, টেস্টিফাই করলো। এবার আসো আমরা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান কিনা তা টেস্ট করে দেখি। এখানে দ্বিবন্ধন কয়টা? 1 2 3 4 5। তার মানে 5 দুগুণে 10টি হচ্ছে এখানে আমাদের পাই ইলেকট্রন। 4n+2, তার মানে হচ্ছে 8 4n, n = হচ্ছে কত 2। তার মানে যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, তার মানে এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ প্রমাণিত। তাহলে ন্যাপথলিন এটিও একটি অ্যারোমেটিক যৌগ। এবার আসলে কিছু যৌগ রয়েছে, অ্যারোমেটিক যৌগ রয়েছে, যেগুলোর মধ্যে বেনজিন চক্র বিদ্যমান নেই, তবে তারা অ্যারোমেটিক যৌগ। যেমন পিরিডিন, পাইরল, থায়োফিন। তো এই যৌগগুলো যদি এগুলো অ্যারোমেটিক যৌগ, আমরা কীভাবে প্রমাণ করব? আসলে আমরা এরকম কয়েকটা যৌগ সম্পর্কে আমরা দেখি। এই যৌগ সম্পর্কে আমরা পরিচিত ফিউরান। এটি একটি অ্যারোমেটিক যৌগ, এটার নাম হচ্ছে ফিউরান। এখন আমরা কিভাবে প্রমাণ করব এটি একটি অ্যারোমেটিক যৌগ? নাম্বার 1 ওর মধ্যে চাক্রিক। নাম্বার 2 একান্তর দ্বিবন্ধন। এটা আমরা এখন কীভাবে বুঝবো? তো মনে রাখতে হবে যে সকল বদ্ধশিকল, এটা একটা বদ্ধশিকল 2 রকম। একটি হচ্ছে কার্বোসাইক্লিক, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে কি, যে চক্রের মধ্যে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকবে না, তাকে বলা হচ্ছে কার্বোসাইক্লিক। আর হেটারোসাইক্লিকে কার্বনের সাথে অন্য কোনো পরমাণুও বিদ্যমান থাকবে, তখন আমরা তাকে বলবো হেটারোসাইক্লিক। যেহেতু এটাতে কার্বন 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 অক্সিজেন কার্বন, যেহেতু এই চক্রটার মধ্যে কার্বনের মাঝখানে একটা অক্সিজেন চলে এসেছে, অর্থাৎ অন্য একটা পরমাণু চলে এসেছে, সে কারণে এটা একটি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। এবার হচ্ছে যদি কোনো একটা হেটারোসাইক্লিক যৌগ হয়, তবে আমরা কিভাবে তার মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে কিনা আমরা কিভাবে বুঝবো?
একটু লক্ষ্য করো, এটা হচ্ছে পাই বন্ধন, এখানে কিন্তু আর কোনো পাই বন্ধন নেই। কিন্তু অক্সিজেনের মধ্যে রয়েছে কি, অক্সিজেনের মধ্যে মুক্তজর ইলেকট্রন বিদ্যমান, লোন পেয়ার ইলেকট্রন বিদ্যমান রয়েছে। যেহেতু এই ফিউরানের মধ্যে এখানে মুক্তজর ইলেকট্রন বিদ্যমান রয়েছে, এই অক্সিজেনের মুক্তজর ইলেকট্রনগুলো এখানে পাই ইলেকট্রনের ন্যায় কাজ করবে, অর্থাৎ এই দ্বিবন্ধন এইগুলো কি করবে, এখানে এই পাই ইলেকট্রনগুলো যে কাজটা করতো সে এই মুক্তজর ইলেকট্রনগুলো সে একই কাজটি করবে। তাহলে আমরা যদি এবার হাকেল নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে 4n + 2 = কত হবে, 1 2, এখানে 2টি ইলেকট্রন, 2টা 3টা 4টা, এখান থেকে এক জোড়া। যদিও অক্সিজেনের মধ্যে বিদ্যমান হচ্ছে কয় জোড়া, অক্সিজেনের মধ্যে বিদ্যমান হচ্ছে 2 জোড়া। 2 জোড়া হতে আমরা কেবলমাত্র 1 জোড়া কাউন্ট করব, অর্থাৎ এখান থেকে 2টি আসবে, 2টা ইলেকট্রন, এখান থেকে 2টা 4টা, এখান থেকে 2টা 6টা, তাহলে মোট 6টা ইলেকট্রন বিদ্যমান হবে, অর্থাৎ n = তাহলে কত হচ্ছে 1। যেহেতু n = 1, তাহলে ফিউরান সেটি হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। আবারও একটু লক্ষ্য করো, যেটা বললাম, যদি হেটারোসাইক্লিক হয়, এখানে যে পরমাণু থাকবে তার মধ্যে যদি মুক্তজর ইলেকট্রন থাকে, ওই মুক্তজর ইলেকট্রনগুলোকে আমরা পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করব, 1 জোড়া। যদিও অক্সিজেনের মধ্যে 2 জোড়া বিদ্যমান, আমরা কেবলমাত্র 1 জোড়াকেই কাউন্ট করব। এভাবে হিসাব করে আমরা 4n + 2 = যতগুলো ইলেকট্রন হয় তা ধরে আমরা n এর মানটা বের করব। এবার আসো আরেকটা যৌগ, তা হচ্ছে পিরিডিন। এটা হচ্ছে পিরিডিন। এখন এই পিরিডিনটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। এখানে আমরা চাক্রিক, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই বুঝতে। একান্তর দ্বিবন্ধন, আশা করি যারা এতক্ষণ ক্লাসগুলো দেখেছো তাদের জন্য এটা যে এখানে যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাদের বুঝতে সমস্যা হয়নি। এবার সমস্যা হচ্ছে 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান কিনা, তা আমরা কীভাবে টেস্ট করব। এই যে নাইট্রোজেনের মধ্যে কী আছে, মুক্তজোর ইলেকট্রন রয়েছে। আমরা একটু আগে বলেছি ফিউরানের ক্ষেত্রে যদি হেটারোসাইক্লিকে অন্য কোনো পরমাণু থাকে, ওই পরমাণুতে যদি মুক্তজোর ইলেকট্রন থাকে তবে তা পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেনের মধ্যে পাই ইলেকট্রন রয়েছে, এই যে মুক্তজোর ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টা, এখানে 2টা, তাহলে মোট ইলেকট্রন হয়ে যাচ্ছে কয়টা, 8টা। তাহলে 4n + 2 সংখ্যা হচ্ছে 8, তার মানে n = এখানে কত হবে, n = হয়ে যাচ্ছে 3/2। কিন্তু এটি একটি অ্যারোমেটিক যৌগ, এই পিরিডিন এটি একটি অ্যারোমেটিক যৌগ, কিন্তু আমাদের হাকেল তথ্য অনুসারে n এর মান আসার কথা ছিল 0 1 2 3 কোনো একটি, কিন্তু আসলো কত, 3/2। তার ভুলটা এখানে কোথায়? তো ভুলটা হচ্ছে এখানে মনে রাখতে হবে যদি হেটারোসাইক্লিকের মধ্যে, এই যে এটা নাইট্রোজেনটা হেটারোসাইক্লিকের অন্তর্ভুক্ত, যদি হেটারোসাইক্লিকের মধ্যে কার্বন ব্যতীত অন্য যে পরমাণু থাকবে সে যদি দ্বিবন্ধনে অংশগ্রহণ করে তবে তার মুক্তজোর ইলেকট্রন পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট হবে না। যেহেতু নাইট্রোজেন দ্বিবন্ধনে অংশগ্রহণ করেছে, তাই নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রনগুলো এখানে আমরা পাই ইলেকট্রনের ন্যায় কাউন্ট আমরা করব না। আগের যৌগে ফিউরানে অক্সিজেন যেহেতু কোনো দ্বিবন্ধন গঠন করেনি, তাই অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রনগুলোকে আমরা এই পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করেছিলাম। আর এখানে পিরিডিনের মধ্যে যেহেতু নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন থাকা সত্ত্বেও নাইট্রোজেন দ্বিবন্ধন গঠন করেছে, তাই নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন আমরা কাউন্ট করব না। তাহলে এখানে কত হবে, 1 2 3, 3 2 হচ্ছে কত, 6, 6 হলে n এর মান হচ্ছে 1। যেহেতু n এর মান 1, তাহলে এটি হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। এ হচ্ছে অ্যারোমেটিক যৌগ চেনার সবচেয়ে সহজ উপায়। আমরা যদি 3টা বৈশিষ্ট্য মনে রাখতে পারি তবে আমরা যে কোনো অ্যারোমেটিক যৌগ আমরা চিনতে পারবো। আর যে যৌগগুলোর মধ্যে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য নেই তারাই হচ্ছে অ্যালিফেটিক। এগুলোই মূলত বেশি আমাদের এই এমসিকিউতে বেশি প্রয়োজন হয়, বলে দেয় নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ বা কোনটিতে 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে বা কোনটির পাই ইলেকট্রন সংখ্যা কত, এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো এ হচ্ছে অ্যারোমেটিক যৌগ চেনার উপায়। আজকে বিদায়, আমরা অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ক্লাস রয়েছে,
আমাদের কাজগুলো দেখার অনুরোধ রইল, আমাদেরকে পরামর্শ দেওয়ার অনুরোধ রইল। তো আজকে এতটুকুই, পরবর্তী অন্য কোনো কাজ নিয়ে আমরা হাজির হব।